সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার সলভের ওপরে। আজকে তার 32 নম্বর ভিডিও। এর আগে 31টা শিফটের কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করিয়ে দিয়েছি। তো যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। দেখো, এর আগে যে 31টা আমি তোমাদের কমপ্লিট করিয়েছি, তোমরা যদি সেগুলো ভালোভাবে নিজেরা প্র্যাকটিস করে থাকো, তাহলে এখন থেকে যে কোশ্চেনগুলো আসবে না, সেগুলো সব রিপিটেড কোশ্চেন। ওকে, অলরেডি এর কনসেপ্টগুলো আমি আগে তোমাদেরকে বলে দিয়েছি। আর এর সাথে সাথে আমি এনটিপিসি 2025-এ যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়েছিল, সেটাও কিন্তু টপিক অনুযায়ী কমপ্লিট করাচ্ছি। সবার আগে আমি অ্যাডভান্স ম্যাথ তোমাদের কমপ্লিট করাচ্ছি। ত্রিকোণমিতি শেষ করে দিয়েছি, হাইট অ্যান্ড ডিস্টেন্স হয়ে গেছে, জ্যামিতি হয়ে গেছে, এবার পরিমিতি চলছে। ঠিক আছে, তো যারা সেগুলো এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। কিন্তু দেখো, আজকে আমরা দেখব 2 সেপ্টেম্বর 2022-এর সেকেন্ড শিফটের কোশ্চেন। ঠিক আছে, আর টোটাল ক্লাসের পিডিএফ ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে এবং যদি তোমরা ম্যাথ বুঝতে পারো। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন দেখো কী আছে। বলেছে বি এর মানগুলির জন্য, অ্যাকচুয়ালি বি এর কোন মানগুলির জন্য 4x² প্লাস bx প্লাস 1 সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের মূল দুটি সমান হবে। আচ্ছা, এখানে এই দুইটা হবে না, ঠিক আছে, অ্যাকচুয়ালি 4x²। আচ্ছা, সমীকরণের দুটি মূল সমান হবে। দেখো, সমীকরণের তো দুটো করে মূল থাকে, একটাকে আমরা আলফা বলি আর একটাকে আমরা বিটা বলি। তাহলে দুটো করে মূল সমান কখন হবে? যখন আমাদের অ্যাকচুয়ালি আগে দেখো, মূলের যে প্রকৃতি সেটা আমি নির্ধারণ করি কিসের ওপরে? ডিসক্রিমিন্যান্ট বা ডি এর ওপরে। এই ডি সমান সমান আমাদের কী হয়? b² মাইনাস 4ac। ঠিক আছে, এটা থেকে আমরা মূলের প্রকৃতি জানতে পারি। আচ্ছা, ডি সমান সমান 0 যদি হয় তাহলে কী হবে? মূল দুটো সমান হবে। ডি সমান সমান কী হতে হবে? শূন্যের সমান হয়ে যেতে হবে, তবেই তো আমাদের মূল সমান হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে b² মাইনাস 4ac সমান সমান কী হবে? 0 হয়ে যাবে। তাহলে বি মানে দেখো, এই তো বি তো দিয়ে দিয়েছে এখানে, বি এর মান বি আছে এখানে। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি ভেঙে? যে b² সমান সমান কী হয়ে যাবে? 4ac। ঠিক আছে, b² সমান সমান কী হয়ে যাবে? 4ac হয়ে যাবে। তাহলে বি তো আছে এখানে, বি এর মতো বি রাখো, b² সমান সমান 4। এ মানে হচ্ছে x² যে সহগ থাকে সেটা উইথ সাইন। ঠিক আছে, সাইন কি আছে? প্লাস আছে, তাহলে দেওয়ার দরকার নেই। ইন্টু 4 ইন্টু সি মানে আমাদের 1। ঠিক আছে, যেটা কনস্ট্যান্ট পড়ে থাকে চিহ্ন সহযোগে সেটা হয়ে যায় আমাদের সি। 1 হয়ে গেল। তাহলে b² সমান সমান কী হয়ে যাবে? 4 4 16। তাহলে বি এর মান কী হয়ে যাবে? একবার দেখো, একটা +4 হবে আর একটা -4 হবে। ঠিক আছে, একটা +4 হয় আর একটা কী হয়? -4 হয়। তাহলে এখানে কী হয়ে যাবে অ্যান্সার আমাদের? বি এর তোমার সমীকরণের মূল দুটো কী হয়ে যাবে? অ্যাকচুয়ালি মূল হবে না, অ্যাকচুয়ালি তোমাদের বি এর মান কী হয়ে যাবে? একবার +4 হবে, একবার -4 হবে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? 2 দাগের কোশ্চেন। যদি এটা সমান সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয়, তবে ওয়াই এর ক্ষুদ্রতম মান কী হবে? দেখো, 8 দ্বারা বিভাজ্যতার রুল কি জানি আমরা? 8 দ্বারা বিভাজ্যতার রুল হচ্ছে লাস্টের 3টি ডিজিট। ঠিক আছে, যে কোনো সংখ্যার লাস্ট 3টে ডিজিট যদি আমাদের 8 দিয়ে ভাগ যায়, তবে গোটা সংখ্যাটা আমাদের 8 দিয়ে ভাগ চলে যাবে। ঠিক 4-এর মতো। 4-এর ক্ষেত্রে আমরা দুটো ডিজিট নিই, আর 8-এর ক্ষেত্রে কটা নেবো? 3টে। এবার বলেছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে। তাহলে তুমি অপশান থেকে বসানো শুরু করো। অপশানে কি আছে? 1 আছে, সবথেকে ক্ষুদ্রতম 1 বসাও এখানে। এখানে যদি আমরা 1 বসাই তাহলে কত হয়ে যাবে? 416। 5 8 40 থাকে 1, 8 2 16। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ 1 বসালেই তোমার মিলে যাচ্ছে। এবার তুমি বাকিটা বসিয়ে দেখতে পারো, যদি 3 বসাও তাহলে 3 বসালে কত হবে? 436। 43 হচ্ছে এখানে। তাহলে 5 8 40 থাকে কত আমাদের? 3 36, 4 8 32, 3 দিয়েও হয় না। 4 দিয়ে যদি লিখি এখানে 4 হয়ে যাবে। 44 হচ্ছে, 5 8 40, 4 অবশিষ্ট থাকে 46, এটাও যায় না। 7 দিয়েও হবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান বি। বোঝা গেল? এখান থেকে তোমরা কী মনে রাখবে? যে 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম, শেষ 3টি সংখ্যা মানে শেষ 3টি ডিজিট আমার 8 দ্বারা বিভাজ্য হতে হবে। ক্লিয়ার? 3 দাগের কোশ্চেন। এর মতো সোজা কোশ্চেন আর হয় না। বলেছে এর ভ্যালু কত হবে? 9 বর্গমূল করলে কত হবে? 3 হবে। এখানে 3 যোগ করো, 19 আর 3 কত হয়ে যাবে? 19-এর থেকে তো 3 তোমার বাদ যাবে না, তাহলে -3 হয়ে যাবে। 19-এর থেকে 3 বাদ দিলে কত হয়? 16 মানে 16-র বর্গমূল কত হয়ে যাবে? 4 এখানে অ্যাড হবে, +4। 21 আর 4 25 মানে 5 বাইরে আসবে, অর্থাৎ এর সাথে কী হয়ে যাবে? বিয়োগ হবে। 41 থেকে 5 বিয়োগ গেলে 36। 36-এর বাইরে আসলে কত হবে? 6 হয়ে যাবে। 6 এর সাথে কী হবে? যোগ হবে, +6। 75 আর 6 81, আর 81 মানে বাইরে আসলে 9। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? 4 দাগের কোশ্চেন। আচ্ছা, 4 দাগের কোশ্চেনটা অনেকটা বড় দেখতে, সামান্য একটুখানি এখানে বোঝার আছে। ঠিক আছে, এটাকে আমি 2 স্টার দিতে পারি। বলছে সি এর তুলনায় দ্বিগুণ দক্ষ, আর বি একই কাজ সি এর থেকে 3 গুণ দিন বেশি সময় নেয়।
এ একাই কাজটি 10 দিনে করে। তাহলে এইটুকু জায়গায় কী কী লেখা আছে সেটুকু আমি আগে বুঝে নিই। এখানে যদি আমি এফিসিয়েন্সি লিখি, ঠিক আছে, এফিসিয়েন্সি বা ক্ষমতা, কর্মক্ষমতা, আর এখানে যদি আমি দিন লিখি, ডে বা দিন, কে কে আছে এখানে? 3 জন আছে, এ আছে, বি আছে, সি আছে। আর এখানেও আমার কে কে আছে? এ থাকবে, বি থাকবে, সি থাকবে। এখানে বলেছে সি এ এর তুলনায় দ্বিগুণ দক্ষ। সি এ এর তুলনায় দ্বিগুণ দক্ষ মানে এ যদি 1 ইউনিট কাজ করতে পারে একদিনে, তাহলে সি কতটা করবে? 2 ইউনিট কাজ করবে, কারণ ডবল দক্ষ, ঠিক আছে। আবার বলেছে বি একই কাজ করতে সি এর থেকে 3 গুণ দিন বেশি সময় নেয়, মানে সি এর থেকে 3 গুণ সময় বেশি নেয়। বি একই কাজ করতে সি এর থেকে 3 গুণ সময় বেশি নেয়, মানে সি যদি একদিনে কাজটা কমপ্লিট করে দিতে পারে, তাহলে বি কত দিনে করবে সেই কাজটা? বি সেই কাজটা কত দিনে করে? 3 দিনে করে। ওকে, এইটা হচ্ছে তোমার দিনের অনুপাত। সি যদি একদিনে কাজটা কমপ্লিট করে, তাহলে বি কত দিনে করবে? 3 দিনে করবে। এটা যদি তাদের দিনের অনুপাত হয়, তাহলে এদের ক্ষমতার অনুপাত কী হয়ে যায় জানো? ক্ষমতা সর্বদা উল্টো হয়, মানে বি এর ক্ষমতা 1 হয়ে যাবে আর সি এর ক্ষমতা কত হয়ে যাবে? 3। একটু ক্লিয়ার? এই যে অনুপাত, এটা হচ্ছে অনুপাত। আচ্ছা, তোমরা যদি না বুঝে থাকো তোমাদের জন্য আমি ডিটেলস বলে দিচ্ছি। দেখো, বি কতদিন সময় নেয়? 3 দিন সময় নেয়। আর সি কতদিন সময় নেয়? 1 দিন সময় নেয়, সেটা বলেছে। এটুক তো ক্লিয়ার তোমাদের? এটা আমাদের কিসের অনুপাত? এটা হচ্ছে তোমার দিনের অনুপাত, ডে। তাহলে মনে করো টোটাল আমার কাজ কী হবে? সবসময় কী বলেছি? এদের লসগু অর্থাৎ 3। মনে করো 3টে লাড্ডু খেতে হবে এদের, তা বি এর সময় লাগে 3 দিন 3টে লাড্ডু খেতে। তাহলে এক দিনে কটা করে লাড্ডু খাইও? একটা করে লাড্ডু খাই। আর সি এর 1 দিন সময় লাগে 3টে লাড্ডু খেতে, তাহলে এক দিনে কটা করে লাড্ডু খাইও? 3টে করে লাড্ডু। তাহলে দেখেছো এদের যে ক্ষমতার অনুপাত সেটা কী হয়? এদের উল্টো হয়ে যায়। দিনের অনুপাত ছিল 3:1, তাহলে ক্ষমতার অনুপাত কী হয়ে যাবে? 1:3। তাহলে এখানে আমি ক্ষমতার অনুপাত লিখছি, তাহলে সি এর ক্ষমতা কত হয়ে গেল? 3। আর বি এর ক্ষমতা কত হয়ে যাবে সেক্ষেত্রে? 1। এবার তোমরা যদি খেয়াল করে দেখো, সি একবার 2 আছে, একবার 3 আছে, দু রকমের ক্ষমতা তো হতে পারে না। তাহলে এই লাইনটার সাথে পুরোটার সাথে তুমি 3 গুণ করে দাও, আর এই পুরোটার সাথে তুমি 2 গুণ করে দাও। তাহলে দেখো 3-এর সাথে 1 গুণ করলে এর কত হয়ে যাবে? 3। আর তোমার সি এর সাথে তোমার এটার সাথে যদি 3 গুণ করি, 6। আবার এখানে 3 দুগুণে 6 হচ্ছে সি, তাহলে সি আমার সেম হয়ে গেল, আর 2 অক্ষে 2। তাহলে এদের যে অনুপাতটা আমার দাঁড়ালো সেটা কত দাঁড়ালো? 3:2:6। বোঝা গেছে? 3:2:6। তাহলে এর ক্ষমতা কত? 3 ইউনিট করে। এর প্রতিদিনের ক্ষমতা কত? 3 ইউনিট করে। এবার এখানে একটা জিনিস দেখো, বলেছে এর একা কাজটা করতে 10 দিন সময় লাগে, মানে এ যে কোনো একটা কাজ করে সে 10 দিনে কাজটা কমপ্লিট করে দেয়। তাহলে এ প্রতিদিন কাজ করে 3 ইউনিট করে, 10 দিনে কতটা কাজ করবে? 10 গুণ করে দাও। তাহলে টোটাল কাজ আমি দেখতে পাচ্ছি 30 ইউনিট বেরিয়ে গেছে। ওকে, টোটাল কাজ আমার বেরিয়ে গেছে 30 ইউনিট। এইটুকু ক্লিয়ার? এবার দেখো পরে কি বলেছে, যে তারা জোড়ায় জোড়ায় কাজ করবে, মানে এ বি কাজ করবে, বিসি কাজ করবে, আর সি এ কাজ করবে। প্রথম দিন কে করবে? এ বি কাজ করবে, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কতটা করে কাজ করে? এর ক্ষমতা হচ্ছে 3 ইউনিট, বি এর ক্ষমতা 2 ইউনিট। তাহলে 3 + 2 = ওরা একদিনে 5 ইউনিট কাজ করবে। দ্বিতীয় বলেছে দেখো বি প্লাস সি, তাহলে বি প্লাস সি মানে 2 + 6 = 8 ইউনিট কাজ করবে। তৃতীয় বলেছে তোমার সি আর এ মানে সি প্লাস এ, এরা দুজন কাজ করবে। এদের অনুপাত হয়ে যাবে কত? তোমার 6 + 3 অর্থাৎ 9। দেখো প্রথম দিন এ বি কাজ করবে, দ্বিতীয় দিন বিসি কাজ করবে, তৃতীয় দিন সি এ কাজ করবে। এবার তো সোজা, তাহলে 3 জনে মোট কতটা কাজ করছে? 8 × 5 = 13 আর 9 = 21, মানে 3 দিনে দুজনে দুজনে কত ইউনিট কাজ করছে? 21 ইউনিট কাজ করছে। আমাকে বলেছে যে এইভাবে কাজ করে এবং এইভাবে চক্র চলতে থাকলে সম্পূর্ণ কাজটা কতদিন সময় লাগবে। দেখো 3 দিনে কাজ করেছে, 21 ইউনিট হয়ে গেছে, টোটাল কত যেতে হবে? আমার 30 ইউনিট যেতে হবে। এবার দেখো সিএ দিয়ে শেষ হয়ে গেছে, এবার আবার কে কাজ শুরু করবে? এবি কাজ করবে। এবি কতটা করবে? প্লাস আরও একদিন সময় লাগবে। কত ইউনিট কাজ করবে? 5 ইউনিট ওরা। তাহলে আবার 5 যোগ করো এর সাথে, কত হয়ে গেল? 21 আর 5 26 ইউনিট। আমার টাইম লাগলো কতটা? আগে 3 দিন ছিল, পরে আরও এক্সট্রা একদিন অর্থাৎ 4 দিন। 4 দিনে কাজ করেছে 26 ইউনিট। আমার বাকি আছে কত ইউনিট কাজ? আর 4 ইউনিট কাজ বাকি আছে, কারণ টোটাল আমার 30 ইউনিট কাজ। এইবার কারা করবে? এবার আমার বিসি কাজ করবে। বিসি কতটা করে কাজ করে? 8 ইউনিট করে কাজ করে প্রতিদিন। ওকে, এক সেকেন্ড, যোগ করলে তো 22 হয়, সরি 22 হবে, 22 ইউনিট হয়ে যাবে টোটাল। সামান্য যোগেও ভুল হয়ে যাচ্ছে, কি দিনকাল আসলো। তাহলে 27 ইউনিট। ওকে, এবার দেখো তাহলে যোগ করলে আমার 22 ইউনিট কাজ করছিল ওরা 3 দিনে, 3 দিনে 22 ইউনিট। তার মানে চতুর্থ দিন কাজ করবে এ প্লাস বি, 5 ইউনিট কাজ করলো, টোটাল 27 ইউনিট। পড়ে থাকবে কত ইউনিট? আমার
3 ইউনিট কাজ পড়ে থাকবে। আর এই 3 ইউনিট কাজ কারা করবে? বি আর সি মিলে করবে। তাহলে বি আর সি তো একদিন 8 ইউনিট কাজ করে ফেলে, তাহলে কত হয়ে যাবে? 8 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে এতটা সময় লাগছে। আগে লেগেছিলো আমার 4 ইউনিট, আর এখন লাগছে আমার প্লাস 3/8 ইউনিট। তাহলে আলটিমেটলি আমার টোটাল সময় লাগছে 4 পূর্ণ 3/8 দিন। বোঝা গেছে? টোটাল সময় কতটা লাগছে? 4 পূর্ণ 3/8 দিন। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে অঙ্ক খুবই সোজা। মেইন আমার সমস্যা ছিল এই অনুপাতটা বের করার, ঠিক আছে? এক জায়গায় এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে, মানে ক্ষমতা দিয়েছে, আরেক জায়গায় তোমার দিন দিয়েছে, সেই জন্য একটু সমস্যা ছিল। তাছাড়া অঙ্ক খুবই সোজা। 5 দাগের কোশ্চেন। রেনুর বর্তমান বয়সের 3 গুণ মানবের বর্তমান বয়সের দ্বিগুণের চেয়ে 11 বছর বেশি। রেনুর বর্তমান বয়সের 3 গুণ, দেখো এইসব অঙ্ক তোমার ইকুয়েশন করতেই হবে, আর ইকুয়েশন করলে খুব সোজা হয়ে যায়। রেনুর বর্তমান বয়সের 3 গুণ মানে 3r, ওকে? রেনুর আমি আর ধরেছি, আর মানবের বর্তমান বয়সের দ্বিগুণ, তাহলে 2m হবে। মানবের দ্বিগুণ বলেছে 2m। এদের যে পার্থক্য মানে কি, রেনুর বয়স আমার বেশি, কারণ রেনুর বয়স কী বলেছে যে 11 বছর বেশি, তাহলে বিয়োগ করলে কত বছর হবে? আমার 11 বছর। আবার দেখো বলেছে যে মানবের বর্তমান বয়সের 3 গুণ রেনুর বর্তমান বয়সের 4 গুণের থেকে 9 বছর কম। কার বয়স কম? মানবের বয়স কম। মানবের বয়সের 3 গুণ রেনুর বর্তমান বয়সের 4 গুণের থেকে 9 বছর কম। তার মানে আমি যদি রেনুর বর্তমান বয়সের যে 4 গুণ অর্থাৎ 4r, এখান থেকে যদি আমি মানবের বয়সের 3 গুণটা বাদ দিই -3m, এইটা সমান সমান কী হয়ে যাবে? বিয়োগ করলে কী হবে? 9 বছর হয়ে যাবে। এইটুকু তো ক্লিয়ার সবার? ওকে, এবার দুটো ইকুয়েশনকে তুমি তুলনা করে দাও। কিভাবে করবে? মনে করো তুমি মানবকে কাটবে, ঠিক আছে? মানবকে কাটতে গেলে এখানে 2m আছে আর এখানে তোমার 3m আছে। এটাকে তুমি গুণ করো 3 দিয়ে, আর এটাকে তুমি গুণ করো 2 দিয়ে। তাহলে কী দাঁড়াবে আমার? এখানে 3 দিয়ে গুণ করলে 9r - 6m সমান সমান 33, আর এদিকে 8r - 6m সমান সমান কী হয়ে যাবে? 9 দুখানে 18। ক্লিয়ার? এবার কি বলেছি? বিয়োগ করতে বলেছি, তাহলে বিয়োগ করলে এখানে মাইনাস হবে, আর মাইনাস মাইনাস কী হয়ে যাবে? এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে কী হবে? মাইনাস। তাহলে 6m কেটে গেল। 9টা আরের থেকে একটা আর, অর্থাৎ শুধুমাত্র রেনু একা পড়ে থাকবে। আর সমান সমান কী হয়ে যাবে? 33 থেকে 18 বাদ দিলে 8 5 13 15। তাহলে রেনুর বয়স কত হয়ে যাচ্ছে? 15 বছর। রেনুর বয়স কত হয়ে যাচ্ছে? 15 বছর। এবার এটা যে কোনো এক জায়গায় তুমি বসিয়ে দাও, এখানে বসাও। তাহলে 4 গুণ 15 -3m সমান সমান কত ছিল? 9 ছিল। তাহলে -3m সমান সমান কী হয়ে যাবে? 60 ওপাশে গেলে কী হবে? মাইনাস হবে, আর 60 মাইনাস হলে এটা হয়ে যাবে তোমার 51, -51 বছর। মাইনাস মাইনাস কাটো, তাহলে এম বা মানবের বয়স কত হয়ে যাবে? 17 বছর। আমরা চেয়েছি কি? দুজনের বয়সের যোগফল। 17 আর 15 32 বছর। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, 6 দাগের কোশ্চেন। আচ্ছা, তোমরা যারা ত্রিকোণমিতির ভিডিওটা দেখেছিলে, এনটিপিসির যে ক্লাসটা আমি করেছিলাম, যে এবছর এনটিপিসিতে যে কোশ্চেনগুলো এসেছিলো, সেখানে ত্রিকোণমিতির ভিডিওতে এই সেম অঙ্কটা এবং এই টাইপের অঙ্ক শুধুমাত্র ডিজিট চেঞ্জ করে দিয়ে 8টা থেকে 9টা শিফটে এসেছে, ঠিক আছে? যারা ভালো করে করেছিল তারা বুঝতে পারবে এই অঙ্কটা কী। এই অঙ্কটা কেন বলছি আমি এরকম? দেখো, অনেকে বলে যে গ্রুপ ডির অঙ্ক এনটিপিসিতে আসবে না, বা এনটিপিসির অঙ্ক গ্রুপ ডিতে আসবে না, এমন কোনো ব্যাপার নেই। তুমি এনটিপিসিতে পরীক্ষা দিয়েছো বলে যে গ্রুপ ডিতে সেই অঙ্কগুলো আসবে না তেমন কিন্তু কোনো ব্যাপার নেই। তোমরা এখান থেকে বুঝতে পারছো 2022-এ এক্সাম হয়েছিল, এই কোশ্চেন যেটা তোমরা দেখছো 2022-এর সেকেন্ড শিফটের কোশ্চেন। এটা এই সেম কোশ্চেন তোমাদের আবার 2025-এ চলে এসছে এনটিপিসিতে। তাহলে বুঝতে পারছো যে প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করা আমাদের কতটা দরকার। যারা প্রিভিয়াস ইয়ার পেপার ভালো করে সলভ করে গেছিলে তাদের জন্য এই অঙ্কগুলো একদম জলভাত। আর 100% আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ার পেপার অবশ্যই সলভ করে যাবে পরীক্ষায় ঢোকার আগে। তাহলে তোমরা পরীক্ষার হলে বসে তার যে বেনিফিট সেটা দেখতে পাবে যে কী হয়। তাহলে এটা সলভ করা খুবই সোজা। একটা নিয়মিত বহুভুজ বা সুষম বহুভুজ যার অন্তঃকোণগুলির সমষ্টি। তো সবার আগে তোমাদের অন্তঃকোণের সমষ্টি দেখতে হবে। সূত্র একবার রিকল করিয়ে দিই তোমাদের। অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণের সমষ্টির একটা সূত্র আছে, দ্যাট ইজ n-2, n মানে বাহুর সংখ্যা, ইন্টু 180 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টি। এটা কী হয়ে যাবে? অন্তঃকোণের সমষ্টি। এবার এটাই বলা আছে যে n-2 ইন্টু 180 ডিগ্রি সমান সমান কি? বহিঃকোণগুলির সমষ্টির চেয়ে 200% বেশি। আচ্ছা, বহিঃকোণের সমষ্টি সেটাও একবার জেনে নাও। বহিঃকোণের সমষ্টি, দেখো বহিঃকোণের সমষ্টি সুষম ষড়ভুজের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে?
কী থাকে, কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্ট মানে কত থাকে, অ্যাকচুয়ালি বহিকোণের সমষ্টি সর্বদা 360 ডিগ্রি হয়, ঠিক আছে, কত হয়ে যায় 360 ডিগ্রি। আবার বলেছে কি অন্তঃকোণের যে সমষ্টি মানে এইটা যেটা হবে সেটা বহিকোণের সমষ্টি এর থেকে এর আবার 200% বেশি, তাহলে 360-এর 200% কত হয়ে যায়, 200/100, 720 হয়ে যাবে। তার মানে এই যে সমষ্টিটা এর থেকে আরও 720 বেশি, তাহলে যোগ করো 720 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে n-2 ইন্টু 180 ডিগ্রি মানে আমি কত বলতে পারি, 1080 হয়ে যাবে। এক সেকেন্ড, এটা হয়ে যাবে 0, 8, 10, 1080 হয়ে যাবে এটা। এবার দেখো তুমি তো ডিগ্রি ডিগ্রি কেটে দিতে পারো, আর এখানে পড়ে থাকবে তুমি 0 0 কেটে দিলে, আর এখান থেকে 18, 5, 6, 6, 18 কী হয়ে যাবে 108। তাহলে n-2 সমান সমান হয়ে গেল কত আমার 6, তাহলে n এর মান কত হয়ে যাবে 8, n এর মান কত হয়ে গেল আমার 8 হয়ে গেল। n মানে বাহুর সংখ্যা 8, আমার বলেছে প্রতিটা অন্তঃকোণের সমষ্টি x ডিগ্রি, x এর মান। তাহলে n এর মান যদি আমার 8 হয় বা বাহুর সংখ্যা 8 হয়, তাহলে আমার টোটাল যে তোমার অন্তঃকোণের সমষ্টি তাকে যদি আমি বাহুর সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমার প্রতিটা অন্তঃকোণ বেরিয়ে যাবে। তাহলে টোটাল অন্তঃকোণের সমষ্টি কী ছিল সূত্র আমাদের, n-2 ইন্টু 180 ডিগ্রি, একে আমি ভাগ দেবো n দিয়ে বা বাহুর সংখ্যা দিয়ে। তাহলে কত হয়ে যাবে এখানে, n মানে কত আমাদের 8, তাহলে 8 - 2 ইন্টু 180 ডিগ্রি, আর নিচে কত হয়ে যাবে আমাদের 8 হয়ে যাবে। তাহলে এটা হবে 6 গুণ 180 ডিগ্রি, নিচে কত হয়ে যাচ্ছে 8। 2 দিয়ে কাটলে 4, আচ্ছা 4 দিয়ে কাটাই, 4 দিয়ে কাটলে 2 হবে, 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে হচ্ছে 4 × 4 = 16, 20, 4 × 5 = 20, আর এটা হয়ে যাবে কত 3, তাহলে 3 × 45 কত হয়ে যায় 135 ডিগ্রি। তাহলে প্রতিটা অন্তঃকোণের মান কত হয়ে যাবে 135 ডিগ্রি করে। ক্লিয়ার হয়েছে সবার? 7 দাগের কোশ্চেন বলেছে ব্যাসার্ধ 7 সেমি একটি অর্ধগোলাকার পাত্রে কত ঘন সেন্টিমিটার জল ধরবে। অ্যাকচুয়ালি তোমাকে জানতে চেয়েছে একটা অর্ধগোলাকার পাত্র আছে এরকম, এক সেকেন্ড, অ্যাকচুয়ালি অঙ্ক করাতে গেলে না তোমাদের আর্টিস্ট হতে হবে সবার আগে, ছবি না আঁকতে পারলে বোঝানো খুব মুশকিল। এটা একটা অর্ধগোলাকার পাত্র, যেটা হচ্ছে বাটি, সেটাও একটা অর্ধগোলাকার পাত্র। বলেছে এর মধ্যে কতটা জল ধরবে। জল ধরা মানে কি, অ্যাকচুয়ালি জানতে চেয়েছে যে এর আয়তনটা কত, ঠিক আছে, এর আয়তনটা কত। তাহলে অর্ধগোলাকার এর আয়তনের সূত্র কী হয়েছে, গোলকের আয়তনের সূত্র কি, দেখো সোজা একদম সূত্র বের করা খুবই সোজা, গোলাকার গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র মনে আছে তোমাদের, আমি পরিমিতির যে ক্লাস চলছে সেখানে কিন্তু ভালোভাবে বলে দিয়েছি। গোলকের আয়তন কী হয়ে যায় 4/3 πr3, ওকে, গোলকের আয়তন কী হয়ে যায় 4/3 πr3। এবার যদি অর্ধগোলক বলি আমরা, এটা তো খুবই সোজা, অর্ধগোলক কী হয়ে যাবে, অর্ধগোলকের আয়তনের সূত্র কী হয়ে যাবে, অর্ধগোলকের আয়তন, আরে ভাই গোলকের অর্ধেক করে দাও, 4/3 কী হয়ে যাবে তোমার 2/3 πr3। অনেকে বলতে পারে তাহলে 2/3 কী করে হলো, 4/3কে অর্ধেক করলে 2/3 কী করে হয়, 4/3কে যদি আমি অর্ধেক করি মানে কী করবো, হাফ করে দেবো, কাটাকাটি করলে কত হয়ে যায় 2/3 তো হয়, সেটাই তো আমি লিখলাম। আচ্ছা, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr², 4πr² হয়ে যায় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের কত হয়ে যায় না তো 3πr², কেন, গোলকের কত হয়ে যায় 4πr², তার মানে অর্ধেক করলে কত হয়ে যাবে আমার 2πr², ওকে। এবারে উপরে এই যে গোল মতো যেটা দেখছো এটাও তো একটা গোলক, তাহলে এরও তো একটা তোমার ক্ষেত্রফল থাকে, এরও তো একটা ক্ষেত্রফল থাকবে, সেটা কত πr², তাহলে কত হয়ে গেল 3πr²। দেখেছো সূত্র বের করা খুবই সোজা। তো যাই হোক, সূত্র এসেছিলো বলে একটু আলোচনা করে দিলাম তোমাদের মধ্যে। আর আয়তন, তাহলে এখান থেকে আয়তন বের করে ফেলো, 2/3 পাই মানে 22/7, r³ আর মানে 7 গুণ 7 গুণ 7, ওকে। আচ্ছা, এখান থেকে 7/22 হয়ে যাবে 154 ইন্টু 7 × 2 = 14 বাই নিচে হয়ে যাবে কত 3। আচ্ছা, এখান থেকে যদি আমি কাটাকাটি করি তাহলে 4 × 14 = 56, 56 6, আচ্ছা একটু গুণ করে তাড়াতাড়ি হয়ে যাবে,
154 ইন্টু 14, 4 4 16, 6 হাতে 1, 4 5 60 আর 1 61 ইন্টু 154, 6 5 11 1 হাতে 1, 2156 কত হয়ে যাবে গুণ করলে 2156, 2156 বাই নিচে হয়ে যাবে কত আমাদের 3। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 3 7 21, 7 দিয়ে শুরু হচ্ছে, একটাই আছে 718.6, 7, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। আর যেখান থেকে শর্টকাটে করা যায়, শর্টকাট এটাকে তুমি 3 ধরে নিতে পারো। তো 3 5 15 থাকে 1, 51 ইন্টু 14, 5 14 17, হ্যাঁ শর্টকাটও কিছুটা করা যায়। ঠিক আছে, এই যে 4 আছে না, এটাকে তুমি 153 ধরে নাও ইন্টু 14/3। ঠিক আছে, কাটাকাটি করলে 5 আর 1, 51 ইন্টু 14 হয়ে যাবে। তাহলে 14কে 14 4 থাকে কত আমাদের 1, 5 14 70 আর 1 71, মানে 714 একটু বেশি হবে। দেখো একটাই আছে 718, এটাও শর্টকাটে করা যায়। বোঝা গেছে? তো যার যেটা ভালো লাগবে সেভাবে করবে। এইভাবে করলে তুমি এক্স্যাক্ট অ্যান্সার চলে আসবে তোমাদের। দেখো এই এক্স্যাক্ট অ্যান্সার কখন দরকার আমাদের, যখন দেখবে অপশানগুলো খুব একদম কাছাকাছি দেওয়া আছে। ঠিক আছে, এই যে 718, 717, 715 বা পয়েন্টের যে হেরফের থাকে সেগুলো যদি থাকে তখন তুমি এক্স্যাক্ট বের করে নেবে। আর নয়তো দেখো অনেকটা দূর দূর আছে না, আমরা এই শর্টকাটেও করে নিতে পারতাম। ওকে, 8 দাগের কোশ্চেন দেখো কি বলেছে। আচ্ছা, কিছুই তো বলেনি, তোমরা দেখতেই পাচ্ছ এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এটাকে সলভ করতে বলেছে। এটাকে দুভাবে করা যায়, একটা হচ্ছে বেসিকভাবে করা যায়, আর একটা তোমরা এখানে এক্সের মান যে কোনো কিছু পুট করতে পারো। যে কোনো কিছু পুট করতে পারো মানে এই নয় যে তুমি যে কোনো কিছুই পুট করতে পারো। সামথিং যেমন তুমি যদি এক্সের মান 1 পুট করো, এক্সের মান যদি 1 পুট করো তাহলে কিন্তু হবে না। কারণ দেখো 1 - 1 সমান সমান নিচে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর আমরা ভ্যালু পুটিংয়ের মাধ্যমে ফার্স্ট রুল হচ্ছে কি, যে আমাদের হর বা নিচে যে ভগ্নাংশের যে নিচের যে অংশটা থাকে সেখানে যেন 0 না আসে। তাহলে 1 পুট করলে হবে না, তোমাকে 2 পুট করতে হবে। 2 পুট করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এখান থেকে একটা মান তোমাদের সামথিং বেরোবে। এবার সেই সেম মান এখানেও তোমার এক্সের পাওয়ার 2, মানে এক্সের মান 2 পুট করে দেখতে হবে কোনটার সাথে মিলছে, তবেই তোমার অ্যান্সার হবে। তো সেক্ষেত্রে ভ্যালু পুটিং কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেকটা লেন্দি হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আমরা ভ্যালু পুটিং না করে একদম বেসিক মেথডে করবো। দেখো বেসিক মেথড খুব ইজি, আমি তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ বলে দিচ্ছি, এখানে একটু সময় লাগবে, এখান থেকে ভালো করে বুঝে যাও যাতে এই ধরনের অঙ্ক আসলে তোমাদের আর কোনো সমস্যা না হয়। বোঝা গেল? দেখো ভালো করে দেখবে। আচ্ছা, 1 + x বাই 1 - x তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে আমি এইটুকু জাস্ট আগে নেবো। ঠিক আছে, এইটুকু। তাহলে এখান থেকে আমি লসাগু নিতে পারি যে 1 - x আর 1 + x। আরেকটা কথা আমি তোমাদেরকে বলছি, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, করে দাও ভাই, সাবস্ক্রাইব করে দাও। 1000 সাবস্ক্রাইব অন্তত তাড়াতাড়ি করে দাও। আর 1000 সাবস্ক্রাইবার্সের পরে তোমাদের জন্য একটা গিফট আছে। ঠিক আছে, আমার অনেক দিন থেকে ইচ্ছা এই গিফটটা তোমাদের প্রোভাইড করব, তো সেটা এখনই করতে পারছি না, আফটার 1000 সাবস্ক্রাইবার্স। আর আরেকটা কথা, যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এবার বলছি আমি তোমাদের কমেন্ট বক্স। আমি এই যে অঙ্ক করাতে করাতে হয়তো কোনো অঙ্কে আমি ভুল অপশান দাগিয়ে দিই, বা কোনো জায়গায় হয়তো কিছু মাইনার মিস্টেক থাকে, যেমন প্লাসের জায়গায় মাইনাস করে দিলাম, এই মাইনাস দিয়ে অঙ্কটা করে দিলাম, একটা আলাদা উত্তর চলে এসছে। ঠিক আছে, তোমরা অনেকেই আছো যারা সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দাও, তো তোমাদের কাছে অনেকটা থ্যাংক ইউ। তো চেষ্টা করবে প্রত্যেকবার তোমরা একবার করে কমেন্টস বক্স চেক করার। ঠিক আছে, কখনো কখনো ভুল আমি বলে দিই, আমি মানছি না যে ভুল হয় না, ভুল হয়ে যায়, তো সেটা আমি কমেন্ট বক্সে গিয়ে কিন্তু সেখানে পিন করে দিই যে এই দাগের এই অঙ্কটা, এই অংশটুকু ভুল আছে। তো কাইন্ডলি তোমরা সেটা একটু দেখে নিও। ওকে, আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নিও, সেখানে আমি আপডেট প্রতিনিয়ত দিতেই থাকি। তো ঠিক আছে, এবার অঙ্কে আসুন। 1 - x 1 + x, এটা আমরা কি লসাগু নিয়ে নিলাম। এবার যদি এটা দিয়ে এটা ভাগ করে দিলে এটা কেটে যাবে, পরে থাকবে কি 1 + x, এই 1 + x দিয়ে গুণ করব, তাহলে কী হয়ে যাবে 1 + x এটুকুর হোল স্কোয়ার মাইনাস সেম টু সেম হয়ে যাবে, প্লাস প্লাস এটা কাটা যাবে, মাইনাস মাইনাস গুণ হবে, অর্থাৎ 1 - x তার হোল স্কোয়ার। ওকে, একটা জিনিস তোমরা খুব ভালো করে জানো যে a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার। বীজগণিত বা অ্যালজেব্রাতে এটা একটা সূত্র, এর ফর্মুলাটা কী হয়ে যায় 4ab, কী হয়ে যায় 4ab। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট, আচ্ছা এখান থেকে আরেকটা ফর্মুলা বলে দিই, a + b × a - b, এটা কার ফর্মুলা হয়ে যায়, মনে হয় প্রতিটা শিফটে আমি একবার করে তোমাদের এই ফর্মুলা বলতে থাকি।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই দুটো ফর্মুলা দিয়ে অঙ্কগুলো হয়ে যাবে এখানে। তাহলে এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার একবার আছে, মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট 4ab দিতে পারি। তাহলে এখানে আমি লিখতে পারি যে 4, এ মানে কি আমাদের 1, তাহলে 4 অক্ষে 4ই হয়ে গেল, আর বি মানে আমাদের এক্স, তাহলে এখানে কি পড়ে থাকবে আমাদের 4x বাই নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একের স্কোয়ার 1 আর মাইনাস বি স্কোয়ার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে কী হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে এত বড় এক্সপ্রেশনকে আমরা যদি সলভ করি আমাদের কি পড়ে থাকলো 4x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এইবার আমি এইটাকে নিয়ে আসবো এখানে, প্লাস 4x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো অন্যভাবেও করা যায়, তো আমার কাছে মনে হলো যে এইভাবে করলে আরও বেশি সুবিধা হবে এবং তোমরা জাস্ট এই একটা দুটো সূত্র ইউজ করলে সব অঙ্কটা করে ফেলতে পারবে। তাহলে এখান থেকে আমি কী করবো, সেই সেম বাই 1 মাইনাস এক্স স্কোয়ার একবার, 1 প্লাস এক্স স্কোয়ার একবার, 1 মাইনাস এক্স স্কোয়ার একবার, 1 প্লাস এক্স স্কোয়ার একবার। ওকে, তাহলে এখান থেকে এটা কেটে যাবে, কী পড়ে থাকবে আমার 4x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এইটা যদি কেটে যায় তাহলে 4 দিয়ে আমার গুণ করতে হবে, মানে 4x দিয়ে গুণ করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ারকে, সমান সমান এখানে দেখো এবার করো, উপরে হয়ে যাবে 4x প্লাস 4x কিউব, আবার প্লাস 4x, দেখো গুণ করছি, এক্স 4x দিয়ে 1কে গুণ করলে 4x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 4x দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে 4x কিউব, আর নিচে আমার পড়ে থাকবে দেখো এ তোমার এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, আচ্ছা এখানে না একটা ছোট্ট মিস্টেক আছে, এইটা না এক্সের পাওয়ার 4 হয়ে যাবে। ঠিক আছে, এক্সের পাওয়ার কত হয়ে যাবে, এটা 4। তাহলে এবার ঠিক আছে, দেখো এবার আমরা এখান থেকে কী বলতে পারি, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার একবার আছে আর 1 প্লাস এক্স স্কোয়ার একবার আছে। তাহলে এখান থেকে আমাদের কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এই সূত্র, এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে 1 হয়ে যাবে, আর এখান থেকে মাইনাস বি স্কোয়ার মানে কত আছে, এখানে বি স্কোয়ার মানে কত আছে, দেখো এক্সের স্কোয়ার কত হয়ে যাবে, এক্সের পাওয়ার 4, তাহলে এক্সের পাওয়ার 4 করে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এটা এক সেকেন্ড অন্য কালার দেখাটি, তাহলে ভালো বুঝতে পারবে তোমরা। 4x কিউব এই দুটো কেটে যায়, তাহলে এখান থেকে আমার কী পড়ে থাকে 8x বাই 1 মাইনাস এক্স কি পাওয়ার 4। ওকে, তাহলে এখানে সেটা লেখো যে 8x বাই এক্স মাইনাস 1 মাইনাস এক্সের পাওয়ার 4, 1 মাইনাস এক্সের পাওয়ার 4 এটা আছে, আর লাস্ট আমাদের এই টার্মটা বাকি আছে, তাহলে প্লাস 8x কিউব বাই 1 মাইনাস এক্সের পাওয়ার 4। দেখো নিচে দুটো সেম জিনিস আছে, তাহলে আমার লসাগু কত হয়ে যাবে, 1 মাইনাস এক্সের পাওয়ার 4, তাহলে দেখো তাহলে উপরে থাকবে 8x প্লাস 8x কিউব। তাহলে এখান থেকে আমি লিখতে তোমার কমন নিতে পারি কত, 8x কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস 8x কমন নিয়েছে, তাহলে কী পড়ে থাকবে এখানে এক্সের স্কোয়ার, আর নিচে দেখো কী পড়ে থাকবে আমাদের 1 মাইনাস এক্সের পাওয়ার 4। দেখো 1 মাইনাস এক্সের পাওয়ার 4কে আমরা এরকম লিখতে পারি যে 1 মাইনাস এক্সের পাওয়ার 4 দেওয়া আছে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার একবার লিখতে পারি, আবার 1 প্লাস এক্স স্কোয়ার একবার লিখতে পারি, তাহলে সেটাই লিখবো আমরা যে 1 মাইনাস এক্স স্কোয়ার একবার, 1 প্লাস এক্স স্কোয়ার একবার। ঠিক আছে, এবার এখান থেকে দেখো এই প্লাস টার্ম কেটে গেল, তাহলে আমার কী পড়ে থাকলো 8x, আর নিচে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কি অপশানে আছে এরকম 8x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো অনেকটা ভেঙে প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের করিয়েছি বলে একটু সময় লেগে গেল, এখান থেকে প্রচুর স্টেপ জাম্প করা যায়, তো মাত্র 4 লাইন মতো হবে, 4 লাইনে অঙ্ক শেষ। এবার তোমরা যদি ভ্যালু পুট করে করতে চাও তাহলে তোমাদের বেশি সময় লাগবে আরও। ঠিক আছে, পুরোটার এক্সপ্রেশন আমাদের বের করতে হবে, তারপর এই ভ্যালুগুলো আবার এখানে বসাতে হবে, তোমার এক্সের ভ্যালু বসিয়ে মেলাতে হবে যে কোনটাই আমার ম্যাচ করছে, সেটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কোনো ডেটের গড় বলা আছে এত আর মধ্যক বলা আছে এত, অভিজ্ঞতামূলক সূত্র মানে এম্পেরিক্যাল যে ফর্মুলা কী হয়ে যায়, মোড সমান সমান প্রত্যেকটা শিফটে আমি তোমাদের করেছি 3 মিডিয়ান মাইনাস 2 মিন, জাস্ট এখানে বসিয়ে দেবে মানগুলো, অ্যান্সার তোমাদের বেরিয়ে যাবে। কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার জানাবে। 10 দাগের কোশ্চেন, এ এবং বি যথাক্রমে এক্স ও ওয়াই থেকে একই সময়ে একে অপরের দিকে যাত্রা শুরু করে। পথে দেখা হওয়ার পর এ এবং বি যথাক্রমে 5.4 ঘন্টা এবং পি ঘন্টা সময় নিয়ে
ওয়াই ও এক্স এ পৌঁছায় যদি বি এর বেগের চেয়ে 50% বেশি হয়, মানে বি এর বেগ এ এর চেয়ে 50% বেশি, তবে পি এর মান কত? এইটুকু জায়গাটাকে ক্লিয়ার করে নাও তোমরা ভালো করে, যে এ আর বি এর বেগ 50% বেশি। 50% মানে আমরা এটা তো জানি যে 50% মানে আমাদের হাফ হয়ে যায় 1/2। বলছি বি এর বেগ বেশি কার থেকে? এর থেকে। তাহলে এর বেগ যদি আমাদের 2 ইউনিট হয়, তাহলে বি এর বেগ কত হয়ে যাবে? 1 ইউনিট বেশি, অর্থাৎ 3। এইটুকু তো ক্লিয়ার। এবার এই জায়গায় না একটু কনসেপ্ট বোঝার আছে তোমাদের, আর এটা জাস্ট সূত্রের উপর ডিপেন্ডেন্ট একটা অঙ্ক। বেসিকভাবে করা যায়, কিন্তু বেসিক করাতে গেলে সে অনেকটা বড় হয়ে যাবে। তো এটা একটা ছোট্ট একদম পুচকে টাইপের একটা সূত্র আছে এই একটা অঙ্কের জন্য। আমি তোমাদের বলবো যে সূত্রটা একটু মনে রাখবে। আগে বুঝে নাও কী বলতে চেয়েছে। এটা একটা কিছুটা দূরত্ব, ঠিক আছে? দূরত্বটা বলেছে কি এক্স থেকে ওয়াই, এক্স ওয়াই একটা নির্দিষ্ট দূরত্ব আছে। এখান থেকে এ সে এই দিকে যাচ্ছে, আর এখান থেকে বি সে এই দিকে যাচ্ছে। এরা দুজনে একটা জায়গায় তো মিট করবে, কারণ একই রাস্তা দিয়ে তারা যাচ্ছে। একটা জায়গায় মিট করছে, কোথায় মিট করছে? সিতে, ঠিক আছে? এই জায়গায় মিট করার পরে দুজনে এক জায়গায় এসছে। এবার এখান থেকে তো আমার যাবে, এখান থেকে আমার কে যাবে? এ এদিকে যাবে, আর বি কোন দিকে যাবে? বি আমার এইদিকে যাবে। এটুকু ক্লিয়ার? একটা টোটাল দূরত্ব আছে এক্স এবং ওয়াই, টোটাল দূরত্ব। এখান থেকে বি এবং এ একে অপরের অভিমুখে আসছে। এরা তো দুজনে এক জায়গায় মিট করবে। বি তোমার এক্সে যাবে আর এ তোমার ওয়াইতে যাবে, তাহলে এক জায়গাতে নিশ্চয়ই দেখা হবে। সি, মনে করো সি বিন্দুতে তারা দেখা হয়েছে। এবার এখান থেকে বলেছে পথে দেখা হওয়ার পর এ এবং বি যথাক্রমে 4.5 ঘন্টা 5.4 ঘন্টা এবং পি ঘন্টা সময় নিয়ে ওয়াই এবং এক্সে পৌঁছায়। অ্যাকচুয়ালি সময় নিয়ে বলেছে, তো সময় পরে হবে। দেখো এখানে বলেছে যে এ অ্যান্ড বি টুক মানে কি? নেওয়া। তো তার মানে এরা এখানে ডাইরেক্ট তোমার এখানে ট্রান্সলেশন করে দিয়েছে। মানে এর সময় লেগেছে 5.4 ঘন্টা, আর বি এর সময় লেগেছে পি ঘন্টা। মানে দেখা হওয়ার পরে এ এখান থেকে এই দিকে যেতে তার সময় লেগেছে কতটা? 5.4 ঘন্টা। আর দেখা হওয়ার পর আবার বি এর এখান থেকে এই দিকে এইটুকু যে ডিস্টেন্স কভার করতে সময় লেগেছে পি ঘন্টা। ওকে, বলেছে কি যে এদের হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি, মানে এই পি এই সময়টা কতটা হবে। এবার এখান থেকে একটা সূত্র তোমরা মনে রাখবে, এদের যে গতিবেগের যে অনুপাত, ঠিক আছে? গতিবেগের যে অনুপাত মানে S1/S2, S1/S2 মানে স্পিড 1 মানে প্রথম জনের স্পিড বাই দ্বিতীয় জনের স্পিড সমান সমান হয়ে যায় রুটের মধ্যে দ্বিতীয় জনের সময় বাই প্রথম জনের সময়, ঠিক আছে? এই ছোট একটা সূত্র আমি তোমাদের রিকোয়েস্ট করবো মনে রাখার জন্য, যদি এই অঙ্কটা সহজে করতে চাও। প্রথম জনের স্পিড বাই দ্বিতীয় জনের স্পিড সমান সমান কী হয়ে যাবে? রুটের মধ্যে দ্বিতীয় জনের সময় বাই প্রথম জনের সময়। বসিয়ে দাও। প্রথম জনের স্পিড কত? 2 ইউনিট। প্রথম জনের স্পিড কত? 2 ইউনিট। 2/3। দেখো এটা তো ওদের স্পিডের রেশিও, তাই তো বলেছিল বেগের রেশিও কোনটা হবে? এইটা। সমান সমান রুটের মধ্যে দ্বিতীয় জনের সময় লাগছে কতটা? পি ইউনিট। আমরা তো জানি না, তাহলে পি বসাও। আর নিচে প্রথম জনের সময় লাগছে 5.4। এবার খুব ভালো করে জানো যে রুট আমার এপাশ থেকে এপাশ আসলে কী হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 4/9 সমান সমান আমরা বলতে পারি p/5.4। 9 যদি এটাকে কাটি তাহলে হবে 0.6। তাহলে পি সমান সমান কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে 2.4। তাহলে পি এর যে আমার ভ্যালু সেটা কত হচ্ছে? 2.4। বোঝা গেছে? এই অঙ্কটা তোমরা এই সূত্রটা মনে রেখেই করবে। ওকে, 11 দাগের কোশ্চেন। সঞ্জয় তার ছেলের থেকে 25 বছরের বড়। সঞ্জয়ের স্ত্রীর বয়স 65 বছর। ওকে, পরিবারের 3 জন সদস্যের গড় বয়স হচ্ছে 58 বছর। ছেলের বয়স কত? XYZ কিচ্ছু ধরার দরকার নেই। 3 জনের গড় বয়স বলেছে 58 বছর। তাহলে 58কে আমি 3 দিয়ে গুণ করো, তাহলে কী হয়ে যাবে? আমার টোটাল বয়স চলে আসবে 3 8 24 4 থাকে আমার 2, 3 5 15 2 17। এই হচ্ছে এদের টোটাল বয়স, ঠিক আছে? কত? 174 বছর। এখান থেকে স্ত্রীর বয়সটা বাদ দিয়ে দাও, 65 বছর বাদ দাও, তাহলে হয়ে যাবে 9 হাতে 1 6 7 0 1 109 বছর হচ্ছে তাদের বাবা এবং ছেলের বয়স। এখান থেকে বলেছে সঞ্জয় তার ছেলের চেয়ে 25 বছরের বড়, মানে দুজনের বয়সের পার্থক্য কত? 25 বছর। তাহলে 25ও এখান থেকে বাদ দিয়ে দাও, 5 আর তাহলে 9 4 8 হাতে 1 0 84 বছর হয়ে গেল দুজনের বয়স, মানে সমান করলে আর কি।
এদের বয়সের পার্থক্য 25 বছর। এবার এই দুজনের বয়স দুজনের মধ্যে ভাগ করো, তাহলে এক একজন 42 বছর করে পাবে। আবার জানতে চাইছি কি ছেলের বয়স কি কমই তো হবে, বাবার বয়স আরও 25 বছর এক্সট্রা যোগ হবে, তাহলে 5 আর 2 7, 4 আর 2 6, 67 বছর। ছেলের বয়স কত হয়ে যাবে? 42 বছর। তাহলে রাইট অ্যান্সার কত হবে? অপশান বি। ছেলের বয়স যেহেতু জানতে চেয়েছে, ছেলের বয়স 42 বছর। ওকে, 12 দাগের কোশ্চেন বলেছে 4টি ঘন্টা 4 মিনিট 8 মিনিট 12 24 মিনিট বিরতিতে বাজে। আচ্ছা, অনেক দিন পরে এই একটা শিফটে এই অঙ্ক আমি পেলাম, এর আগের শিফটগুলোতে একটাতেও দেখিনি। তারা দুপুর 12টায় একসাথে বেজেছিল, পরবর্তী 4 ঘন্টায় মানে বিকেল 4টা বেজে ওঠার সহ 12টার পর, আচ্ছা বলতে চেয়েছে 4টে ঘন্টা আছে, তারা এত মিনিট অন্তর অন্তর বাজে। দুপুর 12টায় তারা একসাথে বেজেছে, 4 ঘন্টা পরে মানে 4 ঘন্টা পরে এই যে সময়টুকু এর মধ্যে কতবার বাজবে, মানে 4টেই যেটা বেজেছিল সেটাও ধরতে হবে। তাহলে সবসময় কী নিতে হয়? এদের এলসিএম নিতে হয়। 4, 8, 12 এবং 24, এদের এলসিএম কত? এলসিএম কত হয়ে যাবে? এলসিএম হয়ে যাবে আমার 24। ওকে, দেখো এবার কি করবে, দেখো বলেছে দুপুর 12টায় বেজেছিল, আর তারপরে কত ঘন্টা? 4 ঘন্টা। দুপুর 12টার থেকে 4টে টোটাল কত ঘন্টা হয় এখানে? এখানে দেখবে 240, অ্যাকচুয়ালি ঘন্টা নয় 4 ঘন্টা। 4 ঘন্টা মানে আমরা যদি মিনিটে কনভার্ট করি সেটা কত হয়ে যাবে? 240 মিনিট। তাহলে 240 মিনিট হচ্ছে, তাহলে 240 মিনিটে কতবার বাজবে? প্রতি 24 মিনিটে একবার করে ওরা একসঙ্গে বাজে, তাহলে 240 মিনিটে কতবার বাজবে? 24 দিয়ে ভাগ দিয়ে দাও, 10 বার। ওকে, কতবার বাজবে? তারা 10 বার বাজবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি তোমাদের সিম্পলভাবে একভাবে বলে দিচ্ছি। দেখো প্রথমবার কখন বাজবে? 12টায় একবার বাজবে, তারপর 12:24 বাজবে, তারপর 48 বাজবে আবার, কারণ 24 মিনিট অন্তর অন্তর বাজছে। 48 পরে কখন বাজবে? ঠিক 24 মিনিট পরে যে, অর্থাৎ 72 মানে 1টা বেজে 12 মিনিট, তারপর 1টা বেজে 36 মিনিট, তারপর আবার 1টা বেজে কত মিনিট? 24 মিনিট মানে কত হয়ে যাবে? সেটা 2টো হয়ে যাবে। আবার কটা হয়ে যাবে? সেটা 2টো হয়ে যাবে। তাহলে 2টোর সময় একবার বাজলে আবার 2:24 বাজবে, 2:48 বাজবে, 3:12 বাজবে, আবার 3:36 বাজবে, আবার 4টের সময় গিয়ে বেজে যাবে। এই হচ্ছে তোমার 24 মিনিট অন্তর অন্তর বাজার যে টাইম স্ট্যাম্প সেটা। এবার টোটাল যোগ করে দেখো কতবার হয়ে যাচ্ছে? 1টা 2টো 3 4 5 6 7 8 9 10 11। ওকে, এবার দেখো এখানে বলেছে দুপুর 12টায় তারা একসাথে বেজেছিল। এইখানে বলেছে দেখো 12টার পর তারা একসাথে কতবার বেজে উঠবে। টোটাল আমার 11 বার হয়ে যাচ্ছে 12টারটা ধরে, আমাকে বলেছে 12টার পরে, তার মানে এটা আমি নেব না। তাহলে টোটাল আমার কতগুলো হয়েছিল? 11টা হয়েছিল। তাহলে এখান থেকে আমি একটা বাদ দিলে কটা পড়ে থাকবে? 10টা। তাহলে কতবারে বাজবে? 10 বার। আই থিঙ্ক এবার তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, 13 দাগের কোশ্চেন, x² + y² - 4x + 8y + 20 = যদি 0 হয়, তবে x² + y² এর মান কত? দেখো এখান থেকে তুমি লিখতে পারো এরকম যে x² + x এর টার্মগুলো একপাশে নিয়ে আসো, -4x। আচ্ছা, এই 20 যেটা আছে এটাকে তো আমি ভাঙতে পারি, একবার 4 আর 16তে ভাঙতে পারি। 4 + 16 20 হয়, 4 + 16 20 হয় তো। তাহলে দেখো এখানে আমি লিখলাম x² + 4x। আচ্ছা, 4xকেও যদি আমি ভাঙি তাহলে কত হয়ে যাবে? এটা 2 × 2 × x হয়ে যায়। তাহলে সেটা লেখো এখান থেকে যে 2 × 2 × x, আর এখান থেকে 4কে নিয়ে আসো +4, আর এ পাশে আমার ওয়াইয়ের টার্মটা লেখো +y²। 8y-কে আমরা ভাঙতে পারি 2 4 2 × 4 × y, 2 × 4 × y হয়ে গেল 4, এটা হয়ে গেল 8y, আর প্লাস কত পড়ে থাকবে আমার? 16 = 0। ঠিক আছে, এবার আমরা a + b তার হোল স্কোয়ারের সূত্র কী জানি? a² + 2ab + b²। আবার a - b তার হোল স্কোয়ারের সূত্র কী জানি? a² - 2ab + b² জানি, এটুকু তো জানি। এবার দেখো এখানেও দেখো সেই সেম একই জিনিসই লেখা আছে। কী লেখা আছে? দেখো x² - 2ab, কী লেখা আছে? 2ab + b²। এটাকে এরকম লেখা যায় যে x² - 2ab মানে 2 × 2 4 হয়ে যায়। দেখো 2 কি আমাদের সূত্রের 2, a কত আমাদের x, আর b কত আমাদের, আচ্ছা +2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো a² + 2ab মানে 2, a কত আমাদের x, আর b কত আমাদের 2। তাহলে দেখো 2 × x × 2 + 2 এর স্কোয়ার হয়ে গেল।
এটা কি আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এখানে কি লিখবো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার। এ মানে আমাদের ওয়াই তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab, 2 মানে সূত্রের 2। আর দেখো বি কত আমাদের, বি হচ্ছে আমাদের 4 স্কোয়ার, ঠিক আছে। 4 স্কোয়ার কত 16 হয়ে যায়, তাহলে 16কে আমরা উল্টে কি লিখতে পারি, 4 স্কোয়ার লিখতে পারি। এটা আমাদের বি, তাহলে 2ab মানে 2 ইন্টু ওয়াই ইন্টু 4, আর এখানে প্লাস। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি এটা 0। তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 তার হোল স্কোয়ার সমান সমান 0 হয়ে যায়। তাহলে দেখো এখান থেকে তুমি এই দুটোর মান এবার তুমি ভ্যালু এখানে পুট করতে পারো। এক্সের মান যদি আমি 2 পুট করি, তবে দেখো 2 এর থেকে 2 বাদ দিলে 0, 0 স্কোয়ার 0 হয়ে যাবে, প্লাস ওয়াইয়ের মান যদি আমি -4 পুট করি, তাহলে -4 আর +4 0 হয়ে যাবে, 0 স্কোয়ার 0, তাহলে এখানেও 0 এখানেও 0 সমান সমান 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি ভ্যালু পেয়ে গেলাম কত, এক্সের মান আমার 2, তাহলে বসিয়ে দাও 2 তার হোল স্কোয়ার মাইনাস প্লাস 4 -4, ওয়াইয়ের মান কত -4 তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 2 স্কোয়ার 4 প্লাস -4 হোল স্কোয়ার করলে হয়ে যায় 16, ঠিক আছে। মাইনাস মাইনাস প্লাস, আর 4 স্কোয়ার 16 প্লাস 16, আলটিমেটলি অ্যান্সার আমাদের কত 20। সঠিক অ্যান্সার অপশান সি। বোঝা গেছে। 14 দাগের কোশ্চেন, অমিতা একটা দূরত্ব এত কিলোমিটার বেগে এবং তার দ্বিগুণ দূরত্ব এত কিলোমিটার বেগে অতিক্রম করেন। এরপর তিনি একই দূরত্ব ফিরে আসেন। পুরো যাত্রার গড় বেগ 45 কিলোমিটার প্রতি ঘন্টা হলে ফেরার সময় যাত্রার বেগ কত ছিল। দেখো গড় বেগ আমরা কি জানি, গড় গতিবেগ সমান সমান কী হয়ে যায়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, টোটাল দূরত্ব, মোট দূরত্ব বাই মোট সময়। এবার দেখো এখানে কি বলেছে, একটা দূরত্ব 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং তার দ্বিগুণ দূরত্ব, মানে প্রথমে মনে করো 1 ইউনিট দূরত্ব সে গেছে, তারপরে দ্বিগুণ দূরত্ব গেছে আর একটা স্পিডে। ওকে, প্রথমে একটা কিছুটা দূরত্ব গেছে, মনে করো 1 ইউনিট দূরত্ব গেছে, তারপরে বলেছে আবার দ্বিগুণ দূরত্ব আর একটা স্পিডে, এই গেলাম দ্বিগুণ দূরত্ব গেলাম। এবার বলেছে এবার এই টোটাল দূরত্ব সে ফিরবে তো, তাহলে প্রথম 1 ইউনিট গেছে, পরে 2 ইউনিট গেছে, তাহলে আবার টোটাল দূরত্ব কত হয়ে যাবে আমার 3 ইউনিট দূরত্ব, তাহলে 3 ইউনিট দূরত্ব সে ফিরে আসবে। এখানে তুমি এক্স ধরতে পারো যে 1x 2x আর 3x, টোটাল দূরত্ব কত হয়ে যাবে তার 3x, তার টোটাল দূরত্ব, মানে যাওয়ার সময় 3x, আবার ফেরার সময় টোটালটা কী হবে 3x হয়ে যাবে তো। আরে বুঝলে না, একটা দূরত্ব আছে সেটাকে বলেছে প্রথম কিছুটা, মানে টোটাল যে দূরত্ব তার 1 গুণ দূরত্ব গেছে একটা স্পিডে 50-এ, আর এর দ্বিগুণ দূরত্ব, তার মানে কত হবে 2 হয়ে যাবে তো, তাহলে টোটাল দূরত্ব আমার কত হয়ে গেল 3 হয়ে গেল, তার মানে একবার 3 ইউনিট গেছে, একবার 3 ইউনিট ফিরেছে। এবার ক্যালকুলেশনের সুবিধার জন্য এমন এর লসাগু ধরবে যেটাকে আমাদের 50 এবং 60 দিয়ে আমরা কাটতে পারি। আমরা ধরে নিলাম 300 ইউনিট ইস টু 8 ডবল ইউনিট মানে কত 600 ইউনিট, আর একটা কথা হয়ে যাবে 900 ইউনিট, মানে প্রথমটুকু 300 ইউনিট গেছে 50 কিলোমিটার বেগে, 600 ইউনিট গেছে 60 কিলোমিটার বেগে, আর টোটাল দূরত্ব কত আমার 900 ইউনিট, আবার 900 ইউনিট ফিরে এসছে কত কিলোমিটার বেগে সেটা বলা নেই, বলেছে গড় সময় গতিবেগ ছিল 45 কিলোমিটার। তাহলে বলে দাও এখানে, মানে লিখে দাও টোটাল ডিস্টেন্স কত আমাদের 300 যোগ 600 যোগ 900 বাই টোটাল টাইম কত হবে দূরত্ব বাই সময়, কি দূরত্ব বাই গতিবেগ হয়ে যায় সময়। তাহলে প্রথম দূরত্ব কত ছিল আমাদের 300, কতটাই গেছে আমাদের 50 কিলোমিটার প্রতি ঘন্টা, প্লাস তারপরে দূরত্ব ছিল 600 কিলোমিটার ধরে নাও, স্পিড ছিল কত আমার 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তারপরেটা ফিরেছে। এবার দেখো ফেরার সময় টোটাল টাইম তো লেগেছে আমাদের, সে টোটাল টাইমটা বের করছি আমরা, ফেরার সময় টোটাল দূরত্ব কত আমার 900 ইউনিট, তাহলে 900 বাই আমাদের স্পিড কত জানি না আমরা, স্পিডটা আমাদের বের করতে হবে মনে করো এক্স, আর এটা কি আমাদের গড় বেগ, তাহলে গড় বেগ কত দেওয়া আছে 45, এখান থেকে আমাদের যোগ করলে আর 9 9 1800 বাই নিচে হয়ে যাবে কাটাকাটি করলে 6 যোগ এটা হয়ে যাবে 10 হয়ে গেল, আর প্লাস 900 বাই এক্স সমান সমান এটা হয়ে যাচ্ছে আমাদের 45। ওকে, এবার এখানে দেখো 45 দিয়ে যদি আমরা এটাকে কাটি, এটা হয়ে যাবে 45 2 4 অর্থাৎ 40 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো 6 + 10 মানে টোটাল 16 লিখে দাও, এখানে 16 হয়ে যাচ্ছে যোগ করলে, প্লাস কী পড়ে আছে 900 বাই এক্স সমান সমান 40, এপাশে চলে আসবে 40,
তাহলে 900/x সমান হয়ে যাবে 16 বিয়োগ করলে 24। তাহলে এক্সের মান কত হয়ে যাবে 900/24। আচ্ছা কাটাকাটি করলে যদি আমি প্রথমে 6 দিয়ে কাটি, 4 6 24, 6 দিয়ে কাটলে 150। আচ্ছা 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 75, অর্থাৎ 75/2 সমান 37.5। ওকে, তাহলে আমাদের ফেরার সময় যে বেগটা ছিল সেই বেগ কত হয়ে যাবে 37.5 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, 15 দাগের কোশ্চেন। কোনো টাকার এত বছরে বার্ষিক এত সরল সুদ হয়ে যাচ্ছে তোমার এত টাকা, মানে এত পার্সেন্ট হারে। আচ্ছা আমাকে আগে আসল বের করতে হবে। আসল কত, আমি এক্স ধরে নিই। এক্স ইন্টু 4 5 20, 20 দুগুণে 22, 20 আর 2 22, 22/5 এত সময় 9.5%, 9.5/100 ইন্টু 10 দিয়ে দিলাম পয়েন্ট তোলার জন্য। ওকে, আচ্ছা এটা কত হয়ে যাবে আমাদের 3 5 5 3 দেওয়া আছে। আচ্ছা এখান থেকে যদি কাটাকাটি করি, 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 3 11 33 থাকে 2, 11 2 22 থাকে 3, 3 11 33। আচ্ছা 19 দিয়ে কাটলে 5, 19 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত 19 অক্ষে 19 17, 5 দুগুণে 10, 10 10 কেটে গেল, আর এটা হয়ে যাচ্ছে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে এক্সের মান কত হয়ে যাবে 5 5 100 হয়ে যাবে 500 আর 17 8500। তাহলে এটা হচ্ছে আমাদের আসল 8500 টাকা, মানে 8500 টাকা। এর বলেছে বার্ষিক 8.4% হারে এত বছরের মোট সুদ। দেখো তাহলে বার্ষিক এত পার্সেন্ট হারে, এটা হচ্ছে আমাদের আসল ইন্টু 8.4/100 ইন্টু 7 দুগুণে 14 রাখে 15, 15/2 এই হচ্ছে আমার সময়। আর এর সাথে একটা 10 গুণ করে দাও, কারণ পয়েন্ট তুলতে হবে। এবার কাটাকাটি করলে বেরিয়ে যাবে একটা দুটো 42, 2 দিয়ে কাটলে কেটে দিলাম। আচ্ছা 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3, আর 2 দিয়ে যদি আমি 42কে কাটি 21, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 63 ইন্টু 85, 15 5 হাতে 1, 3 24 আর 25 ইন্টু এটা হয়ে যাবে 5 6 30 0 হাতে 3, 6 48 আর 3 51, 5 5 3 5। তাহলে আমার সুদ কত হয়ে যাচ্ছে 5355 টাকা। আসল কত হয়ে যাচ্ছে আমার 8500 টাকা। আমাকে টোটাল বের করতে বলেছে। দেখো প্রদেয় অর্থ টোটাল মোট, আসলও দিতে হবে সুদও দিতে হবে। তাহলে 8500 টাকা যোগ করো 5 5 8 13, 13,855 টাকা। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কত দিতে হবে 13,855 টাকা। 16 দাগের কোশ্চেন। আচ্ছা এটাও কিন্তু এবারের এনটিপিসিতে বহু শিফটে এসেছে, তো তোমরা দেখে নাও কীভাবে করবে। এ বি সি ডি একটা চতুর্ভুজ আছে, যেখানে বলেছে এ বি সমান্তরাল ডিসি। আচ্ছা এই যে একটা চতুর্ভুজ এ বি সি ডি এবং ইও এফ এসি ও বিডি কর্ণের উপর মধ্যবিন্দু। আচ্ছা এ বি সমান 28 আর বিসি 15। এ বি 28, এ বি মানে নিচেরটা আমার এ বি হবে, কারণ এটা তো বড়। তাহলে এটা কত হয়ে যাবে 28, এটা হচ্ছে বি, আর বিসি বলেছে 15, এটা হচ্ছে 15। তাহলে এ বি সি, ও সরি, আচ্ছা ডিসি 40, আচ্ছা বড় বাহুটা 40 হবে, উল্টো পাল্টা হয়ে গেছে নাম দেওয়া। ডিসি 40, অর্থাৎ এ বি সি ডি। এবার ঠিক আছে, এ বি কত বলেছে, এ বি বলেছে 28, বিসি হচ্ছে আমার 15, ডিসি হচ্ছে 40, আর এডি হচ্ছে 9। ইএফ এর দৈর্ঘ্য কত, ইএফ জিনিসটা কোথায় বসবে, এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু, এসি আর বিডি কর্ণের মধ্যবিন্দু। এই যে একটা কর্ণ, আর এটা হচ্ছে এসি কর্ণ। আচ্ছা এদের মধ্যবিন্দু বলেছে, মনে করো এর মধ্যবিন্দু এটা আর এসির মধ্যবিন্দু এইটা, এদের দুজনকে যোগ করতে হবে আমার।
ই আর এফ, এসির ওপরে ই, এসির ওপরে হয়ে যাবে এটা হয়ে যাবে ই, আর বিডির ওপরে হয়ে যাবে এফ। বলেছে এই যে লেন্থ, এফির লেন্থ এটা কী হয়ে যাবে। দেখো এটার একটা সিম্পল ফর্মুলা আছে, দ্যাট ইজ ইএফ সমান সমান হয়ে যায় হাফ ইন্টু সমান্তরাল বাহুর পার্থক্য। ঠিক আছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুর পার্থক্য। তাহলে কী হয়ে যাবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুর পার্থক্য মানে 40 থেকে 28 বাদ দেবে, 40 থেকে 28 বাদ দিলে পড়ে থাকে কত আমার 12। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে 6। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে অপশান বি। বোঝা গেছে। 17 দাগের কোশ্চেন, হরিশ এত টাকা দামের একটা পণ্য কিনে 30% ক্ষতিতে রেণুকে বিক্রি করলো, আর ওই টাকায় আবার হরিশ আরেকটা পণ্য কিনে 55% লাভে বিক্রি করলো। হরিশের মোট লাভের শতকরা হার কত। অঙ্কটা দুভাবে করা যায়, একটা হচ্ছে শর্টকাটে আর একটা হচ্ছে একদম লং কাটে। এখানে যে 520টা তোমার দেওয়া আছে এটা আমার কোনো কাজেই লাগবে না, কারণ এখানে আমার শতকরা বের করতে বলছে। মানে কি শতকরা আমি কিসে বের করি, 100-এর উপরে বের করি। তাহলে এখানে তুমি সিম্পল সাকসেসিভ লাগিয়ে দেবে। কীভাবে লাগাবে, রেণুকে 30% ক্ষতিতে বিক্রি করেছে -30, আবার আরেকটা জিনিস সেম দামের 55% লাভে বিক্রি করেছে +55, প্লাস মাইনাসে -55 ইন্টু 30/100 হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পড়ে থাকবে দেখো, আচ্ছা 55 আর 30, -30 আছে প্লাস 55 আছে মাইনাস এটা কাটো। তাহলে দেখো 3×55 হয়ে যায় 165। ওকে, 165 থেকে একটা ঘর আগে বিন্দু হবে, কারণ নিচে 10 আছে, 16.5। তাহলে এটা আমার হয়ে গেল 55 প্লাসে, আর মাইনাস কত হবে 30 আর 16 46, 46.5। তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকে 8 আর 6 14, 8.5% প্লাসে পড়ে থাকে। আর প্লাসে পড়ে থাকা মানে কি আমাদের লাভ। তাহলে মোট লাভের পরিমাণ কত আমাদের 8.5%। বোঝা গেছে। আচ্ছা, সরল করতে বলেছে, একদমই সোজা। এটাকে আমরা লিখতে পারি 4/2 × 3 + 7, আর এদিকে 84 - 2, 3 দুগুণে 6। তাহলে 84 - 6 + 7, দেখো 84 থেকে 6 চলে গেলে পড়ে থাকে আমার 78। তার সাথে যদি আমি 7 যোগ করি 85, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 19 দেখ, A/B আর সি দেওয়া আছে। দেখো A/B কত আমাদের 7:9, আর বি আর সি কত দেওয়া আছে আমাদের 15:7। এটাকে আমরা কী করি, পাশের জায়গা ভরাট করে দাও, এখানে 9 হয়ে যাবে আর এখানে কত হয়ে যাবে 15। 7 15 105, 9 15 135, 7 9 63, 63 হয়ে গেল। এবার দেখো এটাকে যদি আমি ফার্দার কাটাকাটি করি তাহলে 3 দিয়ে কাটে, 3 দিয়ে গেলে এটা হয়ে যাবে 35, এটা হয়ে যাবে 4 45, আর এটা হয়ে যাবে 21। 35 45 21, 35 45 21, অপশান বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, নিচের প্রশ্নবোধক চিহ্নে কাছের মান বের করতে হবে, তাহলে এটাও আমরা কাছাকাছি নিয়ে নেব। এটা 2 যোগ এটা 5 মনে করো, -3 মনে করো, গুণ 2 মনে করো। 3 দুগুণে 6, 2 যোগ 5 - 6, 5 আর 2 7 থেকে 6 বাদ দাও, 1 অ্যান্সার। বলেছে একজন মানুষ 12 ঘন্টায় 150 কিলোমিটার পথ অতিক্রম করে। যদি তিনি এই দূরত্বের 2/3 5/8 সময় অতিক্রম করেন, তবে তিনি অবশিষ্ট দূরত্ব অতিক্রম করতে তার বেগ কত হবে। ওকে, মোট আমার যে দূরত্ব সেটা দেওয়া আছে 150 কিলোমিটার। বলেছে এই দূরত্বের 2/3 এই অংশ অতিক্রম করেছে কত সময়, মোট টাইমের 8/5 সময়। তাহলে দেখো আমার অবশিষ্ট টাইম কতটা পড়ে আছে, 8 ভাগের থেকে 5 ইউনিট চলে গেছে, তাহলে 3 ইউনিট পড়ে আছে, অর্থাৎ 3/8 ইউনিট সময় পড়ে আছে। কত ঘন্টার, 12 ঘন্টার এত সময় পড়ে আছে। আবার দেখো আমার এতটা দূরত্ব সে চলে গেছে, মানে 150 কিলোমিটারের 3 ভাগের 2 ভাগ চলে গেছে, কাটাকাটি করলে কত আমার 100 কিলোমিটার চলে গেছে। তাহলে আমার বাকি আছে কতটা, 50 কিলোমিটার বাকি আছে। বেগ বের করতে হয় কীভাবে, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব বাকি কতটা 50 কিলোমিটার, মোট সময় কতটা বাকি আছে, এটাই বাকি আছে আমার। তাহলে 3 × 36/8, এটাই সলভ করলে আমাদের কী পড়ে থাকবে, বেগ কত সেটা। তাহলে এটা হয়ে যাবে 50 × 8, পাল্টে খেয়ে উপরে যাবে, অর্থাৎ 8/36। 4 দিয়ে কাটলে 9, 4 দিয়ে কাটলে 2, 100/9। তোমরা সবাই জানো 100/9 মানে 11.1। ঠিক আছে, 1 তোমার চলতেই থাকে।
তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? 11.1, অপশান সি। হ্যাঁ, ঠিক আছে। একজন ব্যক্তি এত টাকায় বিক্রি করেন এবং এত টাকায় লাভে বিক্রি করেন, তার নেট লাভ বা ক্ষতি। একটা শার্ট আছে 960 টাকা দামে, 4% ক্ষতিতে সে বিক্রি করেছে। একটা শার্ট সে 960 টাকা দামে 4% ক্ষতিতে বিক্রি করেছে। 4% ক্ষতি মানে কি? জিনিসটা 96%-এ বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত আমার? 960 টাকা। 96%-এর মান কত? 960। তাহলে 100% কি আমাদের ক্রয় মূল্য থাকে? তাহলে 96% যদি আমার 960 হয়, 100% কত হয়ে যাবে? 1000 টাকা। তাহলে আমার সিপি কত হয়ে গেলো? 1000 টাকা। ঠিক আছে, গেল একটা। আবার কি বলেছে? একটা সোয়েটার 840 টাকা দামে 20% লাভে বিক্রি করে। 20% লাভ মানে 120। 120 মানে কত? 840 বলেছে। দেখো 7 গুণ, তাহলে এর ক্রয় মূল্য অর্থাৎ 100% কত হয়ে যাবে? এটাও 7 গুণ হয়ে যাবে, অর্থাৎ 700 টাকা। তাহলে দুটো জিনিসের ক্রয় মূল্য কত আমার? 1700 টাকা ক্রয় মূল্য। সিপি কত? 1700 টাকা। এসপি কত আমাদের? 960 আর 840, এই দুটো যোগ করলে 8 আর 9 1700 আর 1800, টোটাল হয়ে যাবে কত আমার? 1800 টাকা। লাভ কত হচ্ছে? 100 টাকা। প্রফিট কত? 100 টাকা। তাহলে আমার কী হচ্ছে? প্রফিট হচ্ছে 100 টাকা। অপশান সি হয়ে যাবে একদম রাইট অ্যান্সার। 23 দাগের কোশ্চেন। আচ্ছা, এত মিটার উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো, আয়তঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 × LB প্লাস BH প্লাস HL বা LH। ওকে, যারা এখনও পরিমিতির ভিডিও দেখোনি, আপাতত 55টা কোশ্চেন আমি করিয়ে দিয়েছি, বাকি 55টা পরের দিন আপলোড হয়ে যাবে। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে এসো, পরিমিতির কোনো কোশ্চেন তোমাদের গ্রুপ ডিতে বাঁধবে না, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তাহলে ফর্মুলা বসাও। L কত? 6, B কত? 7, আর আমাদের H কত? 8। তাহলে 2 × LB। LB মানে 6 গুণ 7, 6 গুণ 7 প্লাস 7 গুণ 8 প্লাস 6 গুণ 8 বা 8 গুণ 6, ঠিক আছে, যে কোনো একটা লিখতেই পারো। তাহলে 2 গুণ 6 7 42 প্লাস 56 প্লাস 48। ওকে, তাহলে 2 গুণ হয়ে যাবে কত? এটা হয়ে যাচ্ছে 100, 156, 156। তাহলে এটা করলে সরি 146, কারণ 42 আর 48 হয়ে যায় তোমার হচ্ছে 90। তাহলে এটা হয়ে যাবে 12 2 হাতে 1 29, 292। অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 24 দাগের কোশ্চেন। দেখো বলেছে এই এক্সপ্রেশনটার মান কী হবে? ত্রিকোণমিতির অঙ্ক, একদমই সোজা, সিম্পলভাবে করো। দেখো 20 কমন নাও প্রথম থেকে। 20 যদি কমন নিই, আমার কী পড়ে থাকবে? 1 প্লাস tan স্কোয়ার a বাই, নিচে আমি 50 কমন নেব, 1 প্লাস cot স্কোয়ার a। এটুকু ক্লিয়ার? তাহলে দেখো 2/5 তোমার উপরে হবেই, যে কোনোই হোক, তুমি কাটাকাটি করলে 2/5 থাকে। তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না, এটাও অ্যান্সার হচ্ছে না। এবার কি করবে? 1 প্লাস tan স্কোয়ারকে আমরা কী লিখি? দেখো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান কী লিখি? আমরা 1 লিখি। তাহলে এখান থেকে sec স্কোয়ার থিটা সমান কী পড়ে থাকে? 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি? 1 প্লাস tan স্কোয়ার মানে কি? sec স্কোয়ার থিটা। তাহলে 2/5 ইন্টু উপরে হয়ে যায় কি? sec স্কোয়ার থিটা বাই নিচে দেখো 1 প্লাস cot স্কোয়ার হয়ে যায় তোমাদের cos স্কোয়ার থিটা, ঠিক আছে, cosec স্কোয়ার থিটা, cosec স্কোয়ার a নট থিটা। ওকে, আর 2/5 sec স্কোয়ার বাই tan cosec স্কোয়ার, এটা হয়ে যায় তোমাদের tan স্কোয়ার থিটা। যাদের মনে হচ্ছে tan স্কোয়ার থিটা কেন হবে, দেখো sec স্কোয়ার বাই cosec স্কোয়ার। sec স্কোয়ার মানে আমরা কী বলতে পারি? 1/cos স্কোয়ার বাই cosec স্কোয়ার মানে কি বলতে পারি? 1/sin স্কোয়ার। তাহলে এটা যখন ভাগাকার আছে, যখন উল্টে যাবে, তখন আমার sin স্কোয়ার উপরে চলে যাবে আর নিচে কি আসবে? cos স্কোয়ার হয়ে যাবে। তাহলে sin বাই cos সমান কি হয়? tan হয়, স্কোয়ার আছে, স্কোয়ার বসাও। তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? 2/5 tan স্কোয়ার থিটা। 25 দাগের কোশ্চেন বলেছে সমীকরণ এ হচ্ছে আলফা বড় বিটার থেকে দুটো আমার মূল বেরোবে, তাদের মধ্যে আলফা যে মূলটা বেরোবে সেটা হচ্ছে বড়, তবে এর মান কত হবে? দেখো এখান থেকে আমার মূল বের করতে হবে। তাহলে সিম্পলভাবে করে দাও। দেখো মাঝখানে আমার -3x আনতে হবে আর গুণ করে 10x স্কোয়ার আনতে হবে। তাহলে 5x স্কোয়ার, কোন দুটো সংখ্যা গুণ করলে আমার 10 হয়? 5 আর 2, আর দেখো 5-এর থেকে 2 চলে গেলে 3 পড়ে থাকে। তাহলে -5x প্লাস
2x মাইনাস 2 সমান সমান 0। এটুকু ক্লিয়ার। এখান থেকে আমি 5x যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কত, x মাইনাস 1 পড়ে থাকবে, x মাইনাস 1 পড়ে থাকে। আবার এখান থেকে যদি আমি প্লাস 1 কমন নিই তাহলে x মাইনাস 1ই পড়ে থাকে। 1 কমন কেন নেব, এখান থেকে তো আমি 2 কমন নেব, ঠিক আছে। কি কমন নেব, 2 কমন নেব, সমান সমান কী হবে, 0 হয়ে যাবে। তাহলে একবার আমার 5x প্লাস 2 আর একবার x মাইনাস 1 সমান সমান 0। তাহলে দেখো একবার আমার x এর মান কত আসবে, -2/5, আরেকবার x এর মান কত আসবে আমার 1। তাহলে দেখো -2/5 আমার এটা তো ছোটো হয়ে যাচ্ছে না, 0 থেকে ছোটো মানে সেটা ছোটোই হয়ে গেল। তাহলে আমার আলফা কত হয়ে যাবে, আলফা বলেছে বড়, আলফা আমাদের 1 আর বিটা কত হয়ে যাবে আমাদের -2/5। এবার বসিয়ে দেবো এখানে আলফা কত, 1 মাইনাস 2 ইন্টু কত আছে আমাদের -2/5 হবে, -2/5। তাহলে এটা হয়ে গেল আমাদের 1, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 দোকানে 4/5 সমান সমান 9/5 হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, 9/5, 2 দোকানে 4, ঠিক আছে। আজকের লাস্ট কোশ্চেন, এক্সের মান কত। আমি তোমাদের কতবার বলেছিলাম যে কাছেরটা গুণ দূরেরটা গুণ করলে সেম হয়ে যায়, মানে x ইন্টু 1.6 সমান সমান কী হয়ে যাবে, 0.6 ইন্টু 0.6। তাহলে x সমান সমান কী হয়ে যাবে, 0.6 ইন্টু 0.6 বাই 1.6। এখান থেকে এটা উঠে যাবে আর এটার জন্য নিচে একটা 10 আসবে। এবার কাটাকাটি করো, 3, 8, 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 4। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 9/4 × 40, 9/40। আচ্ছা, এটা আমাদের কত হয়ে যাবে যদি আমরা ভাঙাই একে, 2, 40 দোকানে 80 থাকে আমাদের 1, তাহলে আবার 225 হয়ে যাবে, ঠিক আছে অপশান। আচ্ছা 0.225, ওকে 0.225 অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? সো হয়ে গেল, থ্যাংক ইউ। এই ছিল আজকে তোমাদের টোটাল 26টা কোশ্চেন। আই হোপ তোমরা ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো, প্রতিটা কোশ্চেনের অ্যান্সার। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক করো আর কমেন্ট করে আমাদের জানাও যে কেমন লেগেছে তোমাদের। টোটাল ক্লাসের পিডিএফ ক্র্যাক ইওর জব টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে যাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে শিফট 3-তে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, গুড বাই।